এখনো ওইভাবে আমরা এক্সারসাইজ করি না। জি ধন্যবাদ, আপনার কাছে আমি ফিরে আসবো ডক্টর মহিউদ্দিন। এই যে নকল টাকা এবং এই যে ভেজাল খাবার যা খেয়ে মানুষ মারা যাচ্ছে কিংবা ভয়াবহ ক্যান্সার কিডনি ফেলিয়ারের দিকে যাচ্ছে, এটার বিরুদ্ধে যে আপনার আমাদের এখনকার যে আইনগত ব্যবস্থা, এটাকে কি যথার্থ বলে মনে করেন আপনি? নকল টাকার ব্যাপারে আমি বলি যে কথাটা বলা হয়েছে যে 50,000 লক্ষ বা এই জাতীয় জিনিস, এটা কিন্তু সঠিক না। নকল টাকা কিছু ধরা পড়ছে এবং যেটা ধরা পড়ছে আমরা বলছি গত 10 বছরে 50,000 কোটি টাকার মতো জাল টাকা। আমি মনে করি না, পত্রিকা এসছে, পত্রিকা আসলেও এটা আমি মনে করি এটা তথ্য নির্ভর না। কিছু কিছু আপনার ইয়ে হচ্ছে, টাকা জাল তখনই হবে বা ডলারের জাল তখনই হবে যখন দেখা যাবে টাকা বা ডলারের দাম বেড়ে যাচ্ছে। কাজেই আপনার ক্ষেত্র বিশেষে বা সময় বিশেষে যদি দেখেন যে টাকা নকল হচ্ছে, তাহলে এও মনে রাখবেন যে টাকা আমাদের কিন্তু দুর্বল নয়। এটা মনে রাখা দরকার না, এটা মনে রাখা দরকার এই জন্য যে যদি কেবলমাত্র অভিযোগ আছে ব্যাংকের ভিতর থেকেও নকল জাল টাকা বেরোচ্ছে, এটিএম বুথ থেকে টাকা তুলেছে, সেখান থেকে জাল টাকা পাওয়া যাচ্ছে। শক্ত কাজ। আমাদের এই নকলের ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আমাদের দেশের লিগ্যাল টেন্ডারটা কি। আমাদের দেশের লিগ্যাল টেন্ডারটা হলো যে আইনত যেটা টাকা সেটা হলো 1 টাকার নোট, 2 টাকার নোট, আর বাকি সবগুলি নোট কিন্তু দেখবেন ওগুলি কিন্তু প্রতিশ্রুতিপত্র। বলা হয়েছে যে চাইবা মাত্র ভাইকে দিতে বাধ্য থাকবো, কি দেবেন? ওই 1 টাকা বা 2 টাকার নোট। 1 টাকা 2 টাকার নোট যাতে কোনো ক্রমেই যাতে এটা নকল না হতে পারে তার দিকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা প্রযোজ্য রাখতে হবে। আর বাকি যেগুলো ধরেন প্রতিশ্রুতিপত্র হিসেবে ব্যাংক নোট হিসেবে আছে, সেখানে ক্ষেত্রে বেশি নকল হচ্ছে, সেখানে নকল যখনই ধরা পড়বে তখনই সর্বাত্মক আইনি ব্যবস্থা নিতে হবে, এবং যাতে এই ধরনের কাজ কোনো মুদ্রা না করতে পারেন বা কোনো প্রযুক্তিবিদ না করতে পারেন তার দিকে আপনার আরো বেশি খেয়াল রাখতে হবে। আর যখনই এটা ধরা পড়ছে তখন কিন্তু সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে আইনি অবস্থায়। আপনারা তাহলে দ্রুত আইন, এটা কেন আপনার মানে সার্টেন কিছু কাজের জন্যই হবে? এটা তো আপনারা যে খাদ্যে যারা ভেজাল দিচ্ছে তাদের জন্য যথার্থ নয়, তাদের জন্য জেল, জরিমানা এবং বড় ধরনের ব্যবস্থা ভাবে চিন্তা করি, বস্তুগত ভাবে যদি বিশ্লেষণ ভিন্নতর হয়। দেখুন, আমি জেলে ছিলাম কাশিমপুরে, সেখানে এক কয়েদির সাথে আমার পরিচয় হলো। জিজ্ঞেস করলাম আপনি এখানে কেমনে এসেছেন? তো ইনি বললেন যে আমি মাছ বিক্রি করতাম, একদিন সকালে পুলিশ এসে বললো যে তোমার ইয়ে খোলো তো, ওই আপনার যেখানে টাকা রাখে লুকিয়ে খুঁয়ে পেলো 100 টাকার একটা নোট, বলেছে জাল, চলো। তো এখন এই যে জাল নোট, 100 টাকার নোট, এইটা জাল না আসল এটা দেখার তো কোনো সক্ষমতা আমার নাই। আমাকে সবচেয়ে বড় নোটটা দিয়ে বড় মাছটা নিয়ে গেছে, আর যিনি নিয়ে গেছেন তার কিছু হলো না, আমাকে ধরে নিয়ে এসে জেলে বসলো। জেলে ভরার পর আমি 3 বছর ধরে জেলে। আমার স্ত্রী কোথায় আছে, বৃদ্ধা মা কোথায় আছে, ছেলে কোথায় আছে আমি জানি না। তো বিচারের এই অবস্থা তো আমরা যেতে পারবো না। কে করেছে এটা খুঁজে বের করতে হবে, উৎসটা খুঁজে বের করতে হবে, এবং উৎসটা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে যখনই হয়েছে। তবে আমরা কিন্তু সেরকম উদাহরণ খুব কম দেখছি। ওই যে মাছওয়ালার কথা বললাম, তার কাছে কেউ বলছে না লক্ষ্য করে কি ভুল লোককে ধরা হলো, ভুল লোককে শাস্তি দেওয়া হলো, কিন্তু যে লোকটি দিয়ে গেল, বড় মাছটা নিয়ে গেল, তাকে ধরা কিন্তু অত্যন্ত যথার্থ। আমরা যেটা জানতে চাই, আমি যেটা বলছি উদাহরণ আমরা দেখতে চাই, আমি একটা বড় শাস্তি। আমি যেটা বলতে চাচ্ছি যে স্বৈরতান্ত্রিক সূত্র অনুযায়ী তুমি দোষ করেছো, এখনই তোমায় মৃত্যুদণ্ড দিতে হবে, সেই ধরনের প্রতীতি নিয়ে যদি আমরা যা আগাই, তাহলে দেশে আমরা শান্তি শৃঙ্খলা সময় ব্যক্ত পরিবেশ স্থাপন। আপনার কথা মেনে দৃঢ়তার সাথে এবং প্রয়োজনীয় সাবধানের সাথে এগোনোর কথা বলছি, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি কোনো অবস্থাতে যাতে না করে। এটা আমরা কেউ চাই। আমরা দেখি যে ও প্রিন্টিং করতেছে, আমরা দেখতেছি ওকে কেন র্যাব যেইভাবে ইয়াকে ক্রিমিনাল যখন মারে, ওটা যদি করতে পারে র্যাব, তাহলে এরা কেন ওইভাবে পড়বে না? এবং এটা যদি পড়া উচিত। তারপরে যে ইয়া দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে। কথা বলি এই এক জায়গায় ওই র্যাবের কথায়, যে আপনি যত সহজভাবে এই কথাটা বলে ফেলেন যে র্যাব তাকে মারতে পারে না কেন, আমরা কিন্তু মারার পক্ষপাতী নই, র্যাবকে এই ক্ষমতা দেওয়া হয় না। যদি কোনো কারণে এই ধরনের কোনো বাহিনী এই কাজ করে, তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার, ওটা হওয়া উচিত না। কাজে সর্বাত্মক ব্যবস্থা নেন, আইনের ব্যবস্থা নেন, নাহলে সমাজে আইনের মাধ্যমে করা যাবে না। আরেকটা কথা আমি বলবো, ওই যে ফটো উঠেছে, র্যাব যাকে ধরেছে,
আমরা সংবাদপত্রের তরফ থেকে, সুশীল সমাজের তরফ থেকে সাধারণ নাগরিক হিসেবে ওটা যাতে পরিবীক্ষণ করি, কোথায় কি হচ্ছে, কি পদক্ষেপ নিয়েছে কয়েকটি করুন। তারপর এক্ষেত্রে যারা শিথিলতা দেখান বা কোনো কারণে সন্তুষ্টির উপকরণ পেয়ে ভেজা পথ অবলম্বন করেন, তারা সাবধান হয়ে যাবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন থাকবে, একদম সংক্ষেপে আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। এই যে বিদেশি পোশাকের প্রতি যে আমাদের একটা আপনার ভালোবাসা এবং নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে, যে শিলা মিলা বিভিন্ন ওইটাই লাগবে, এবং এই যে জাল টাকার যে আপনার বিস্তার, এটা থেকে উত্তরণের জন্য আমাদের কি করা উচিত, যদি এক কথা বলেন। জি, জাল টাকার বিস্তার সম্পর্কে আমি বলবো, আগেই বলছি টেকনোলজির কথা, এখন আমি বলবো যে সরকারকে একটু দৃঢ় হতেই হবে, কারণ যতগুলো কেস ধরা হচ্ছে তাদেরকে বিচার হলো কি হলো না সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু আমরা জানছি না। এবং যদি সরকার দৃষ্টান্ত দেখতে চাই, যদি সরকার দেখাতে পারে যে 10টা কেস ধরা হয়েছে, তাদের মধ্যে 8 জনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে এবং কোথায় মানে যথারীতি আইনগত ভাবে, তাহলে আমরা বলবো যে এটাকে ঠেকানোর জন্য। মানুষ কিন্তু সেই মাছওয়ালা কি আপনি ধরছে না, মানুষ কিন্তু বলছে যে বানাচ্ছে তাকে ধরতে পারলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আমিও তাই চাই। আমি মুনসুর সাহেব যে কথা বললেন তার সাথে আমি একমত। সর্বাত্মক দৃঢ়তার সাথে এবং সর্বাত্মক দ্রুততার সাথে এই ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে একই কথাই, যে এখানে কোনো মার্সি হওয়া উচিত না এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এই শাস্তিটা সত্যি এটা মৃত্যুদণ্ড ছাড়া কিছু হওয়া উচিত না। যেরকম এটা এখানে হওয়া উচিত, ঠিক সেরকম যারা খাদ্যদ্রব্যের মধ্যে এই ধরনের ভেজাল মেশাচ্ছে এবং তাদেরও কিন্তু এই ধরনের হওয়া উচিত। আর একটা জিনিস মনে রাখতে হবে, ওরা কিন্তু একজনকে মারতেছে না, ওরা কিন্তু পুরো জাতিকে মারতেছে, কিন্তু আমাদের জেনারেশনকেও কিন্তু তারা শেষ করে দিচ্ছে। একজনকে যে মারে তাকে যদি আমরা শুলে চড়াইতে পারি, আর যে লাখ লাখ মানুষকে ক্ষতি করে দিচ্ছে তাকে আমরা কেন করব না, এটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। এবং ওই ধরনেরই কিন্তু আসলে এখন সময় হয়ে গেছে দৃষ্টান্তমূলক শাস্তি। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, রমজানের মূল শিক্ষা দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন। সংযমী হতে শেখায় রমজান, কিন্তু মার্কেটগুলোতে গেলে মনে হয় আমরা হয়তো রমজানের মাহাত্ম্যকে ধারণ করতে পারিনি। ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে পণ্যর দাম এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যা দরিদ্র ও মধ্যবিত্তের নাগালের বাইরে। পাশাপাশি সামর্থ্য যাদের আছে তারা ঝুঁকছেন বিদেশি পণ্যের দিকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। সুতরাং বিদেশি পণ্যের পরিবর্তে দেশীয় পণ্যের প্রতি বেশি মনোযোগী হতে হবে, দেশীয় সংস্কৃতিকে লালন করতে হবে। আর দর্শক, ঈদ কেনাকাটায় যতই ব্যস্ততা থাকুক, যতই ভিড় থাকুক, যে কোনো লেনদেনের সময় অবশ্যই দেখে নিন টাকাটা নকল নাকি আসল। নিজ দায়িত্বে জেনে নিন নকল এবং আসল টাকার পার্থক্য। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি চৌধুরী গ্রুপ বিজনেস টক। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একই সময় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।